আজ আমরা যেটা শিখব ফান্ডামেন্টাল ফিজিক্স ফর অ্যাস্ট্রোনমি। তো ফিজিক্সের যে পার্টগুলো আমাদের অ্যাস্ট্রোনমিতে লাগবে, ক্লাসিক্যাল মেকানিক্স কিছু কনসেপ্ট লাগবে, তো সেই জায়গাটা আজ আমরা একটু দেখব। প্রথমে যেটা আসছে সেটা হলো টু বডি সিস্টেম। টু বডি সিস্টেমটা দুটো পার্টিকেল, তাদেরকে সেন্টার অফ মাসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে হবে। তো প্রথমে কোঅর্ডিনেট নেওয়া হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তিনটে কোঅর্ডিনেট আমরা নিয়ে নিলাম। দুটো পার্টিকেল, একটা মাস m1 আর একটা মাস m2। ফার্স্ট পার্টিকেলের পজিশন ভেক্টর r1, নেক্সট পার্টিকেলের পজিশন ভেক্টর r2। তাদের রিলেটিভ পজিশনটাকে r দিয়ে লেখা হচ্ছে, r ইজ ইকুয়াল টু r2 মাইনাস অফ r1। এখানে r হলো দুটো পার্টিকেলের রিলেটিভ পজিশন। ক্যাপিটাল আরকে আমরা সেন্টার অফ মাস হিসেবে ডিফাইন করছি পুরো সিস্টেমের। তো ফ্রম দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস, সামেশান অফ m সাফিক্স i r সাফিক্স i ভেক্টর হোল ডিভাইডেড বাই সামেশান অফ mi। তো এখানে সিস্টেমে দুটো পার্টিকেল রয়েছে, পার্টিকেল m1 অ্যান্ড পার্টিকেল m2। তাহলে সিস্টেমের টোটাল সেন্টার অফ মাস আমরা যেটা পাচ্ছি m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর হোল ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই কনসেপ্টটা সবচেয়ে বেশি যেটা আমাদের লাগবে বাইনারি স্টার এবং বাইনারি ব্ল্যাক হোলের জন্য, কারণ বাইনারি স্টার এবং বাইনারি ব্ল্যাক হোল একটি টু বডি সিস্টেম। তো যখন সেটাকে আমরা বাইনারি সিস্টেমে নিয়ে যাচ্ছি, তখন পুরো হোল সিস্টেমটাকে সেন্টার অফ মাসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে হবে। আই মিন ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 0। ক্যাপিটাল আর সেন্টার অফ মাস ভেক্টর, তো এটাকে 0 করতে হবে। আই মিন এটাই অরিজিন। তখন আমরা বলছি সিস্টেমটা বাইনারি সিস্টেম। তাহলে একটা টু বডি সিস্টেমকে তখনই বাইনারি সিস্টেম বলবো যখন তার সেন্টার অফ মাসটা আর ইজ ইকুয়াল টু 0-তে থাকছে। তার মানে সেটা থেকে আমরা কি পাচ্ছি, m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর হোল ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু 0। সো m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো এটা থেকে সেন্টার অফ মাসের রেসপেক্টে m1 এবং m2 পার্টিকেলের পজিশনটা আমাদের ক্যালকুলেট করতে হবে। রিলেটিভ পজিশন r ভেক্টর ইজ ইকুয়াল টু r1 মাইনাস অফ r2 ভেক্টর। সো r1 ভেক্টর ইজ ইকুয়াল টু r ভেক্টর মাইনাস অফ r2 ভেক্টর। এই r1কে আমরা ইকুয়েশনে পুট করছি। তাহলে আমরা যেটা পাচ্ছি m1 r মাইনাস অফ r2 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0। সো r2 ভেক্টর ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 r ভেক্টর। তাহলে r2কে আমরা রিপ্রেজেন্ট করলাম r এর রেসপেক্টে। rটা কি, rটা হলো রিলেটিভ পজিশন। m2 পার্টিকেলের যে পজিশন ভেক্টর r2, সেটাকে রিলেটিভ পজিশনের রেসপেক্টে আমরা এখানে বার করে নিলাম। সিমিলারলি আমরা যদি ক্যালকুলেট করি r1টাও আমরা পেয়ে যাব, r1 ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ m2 m1 প্লাস m2 r ভেক্টর। এখন নতুন আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এখানে ডিফাইন করছি, সেটা হলো রিডিউসড মাস। রিডিউসড মাস একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকে আমরা ডিফাইন করছি মিউ ইজ ইকুয়াল টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস অফ m2। তো এটা হলো রিডিউসড মাস। তো রিডিউসড মাসের রেসপেক্টে যদি আমরা r2 এবং r1কে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা কেমন দাঁড়াবে,
R2 ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি m1 ইন্টু m2 হোল ডিভাইডেড বাই m1 প্লাস অফ m2 1 বাই অফ m2 r ভেক্টর। তাহলে এটাকে আমরা বলছি রিডিউসড মাস মিউ ডিভাইডেড বাই m2 r ভেক্টর। একই রকমভাবে যদি আমরা r1টাকে ক্যালকুলেট করি তো r1টা পেয়ে যাব মাইনাস অফ মিউ বাই m1 টু r ভেক্টর। তাহলে r1 আর r2 হলো পার্টিকেলের নতুন পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে পজিশন ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। r ভেক্টর হলো সেন্টার অফ মাস পজিশন, r1 ভেক্টর m1 পার্টিকেলের পজিশন, m2 পার্টিকেলের পজিশন, r2 ভেক্টর আর এটাকে আমরা বলছি r ভেক্টর। তো সেন্টার অফ মাসের রেসপেক্টে উল্টো দিকে রয়েছে m1, তাই নেগেটিভ সাইনটা এখানে এসছে। আর যেহেতু ফরওয়ার্ড দিকে আছে m2 পার্টিকেল তাই মিউ m2 r ভেক্টর এসছে। তো এটা থেকে আমরা রিলেটিভ ভেলোসিটি বার করব v2 ইজ ইকুয়াল টু dr2 বাই dt। নর্মাল ডেরিভেটিভ পজিশন থেকে ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য মিউ বাই m2 দ্যাট ইজ কনস্ট্যান্ট dr বাই dt, এটাকে আমরা v হচ্ছি। তাহলে মিউ বাই m2 v ভেক্টর। v1 ভেক্টর সিমিলারলি dr1 vector by d2 mu by m1 dr by dt, that is minus of mu by m1 v vector। তো দুটো পার্টিকেলের যে পজিশন ভেলোসিটি আমরা যেটা পেলাম সেখানে v নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পেলাম। এই vটা হলো রিলেটিভ ভেলোসিটি, v হলো দুটো পার্টিকেলের রিলেটিভ ভেলোসিটি। v is equal to dr by dt, that is d dt of r2 vector minus of r1 vector, mean dr2 by dt minus dr1 by dt। তাহলে এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, দুটো পার্টিকেলের রিলেটিভ ভেলোসিটি। তাহলে আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করলাম এবং পজিশন ভেক্টরটা ক্যালকুলেট করলাম উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। এখন পুরো সিস্টেমের আমাদের কাইনেটিক এনার্জি, ফোর্স এবং পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে হবে। যেহেতু এটা বাইনারি সিস্টেম তাহলে পুরো সমস্ত ক্যালকুলেশনগুলো আমাদের করতে হবে সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাহলে এটা থেকে আমরা যেটা ক্যালকুলেট করেছি অলরেডি, v1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ মিউ বাই m1 v ভেক্টর, v2 that is mu by m2 v vector। So total kinetic energy k is equal to half of m1 v1 square plus half of m2 v2 square। half of m1 এখন পুট করছি এটার ভ্যালু মাইনাস অফ মিউ বাই m1 v vector স্কয়ার প্লাস হাফ অফ মিউ বাই m2 v স্কয়ার। তো পুরোটা থেকে হাফ অফ মিউ ইন্টু ভি স্কোয়ার কমন যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেটা হলো হাফ অফ m1 প্লাস হাফ অফ m2। তো এটা থেকে আমরা যেটা পাচ্ছি m1 প্লাস m2
বাই m1 ইন্টু m2। তো এটা 1 বাই অফ মিউ রিডিউসড মাস, তাহলে হাফ অফ মিউ স্কোয়ার ভি স্কোয়ার বাই 1 বাই অফ মিউ ইজ ইকুয়াল টু হাফ অফ মিউ ইন্টু ভি স্কোয়ার। তাহলে এটা হলো কাইনেটিক এনার্জির ক্যালকুলেশন, পুরোটা পেয়ে গেলাম আমরা রিডিউসড মাস এবং রিলেটিভ ভেলোসিটির রেসপেক্টে। সিমিলারলি একইভাবে যদি আমরা পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করি, তো পোটেনশিয়াল এনার্জি ফর এ টু বডি, পোটেনশিয়াল এনার্জিটা আমাদের যেটা আসবে সেটা ইউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস অফ জি m1 m2 বাই আর। তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ জি m1 m2 হোল ডিভাইডেড বাই m1 প্লাস m2 উপরে মাল্টিপ্লাই বাই m1 প্লাস m2 ডিভাইডেড বাই আর। তো এটা হয়ে যাচ্ছে রিডিউসড মাস সব জি মিউ, আর এটা হয়ে যাচ্ছে টোটাল মাস অফ দ্য সিস্টেম ক্যাপিটাল এম। ঠিক আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখছি, ক্যাপিটাল এমটা কি টোটাল মাস অফ দ্য সিস্টেম, ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু m1 প্লাস অফ m2। তাহলে এটা হলো পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি কি হচ্ছে সিস্টেমে, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির ভ্যালু কি আসছে হাফ অফ মিউ ভি স্কোয়ার, মিউ হলো রিডিউসড মাস অ্যান্ড ভি হলো রিলেটিভ ভেলোসিটি। আর পোটেনশিয়াল এনার্জিটা আমরা যেটা পেয়েছি সেটা হলো জি ক্যাপিটাল এম মিউ ডিভাইডেড বাই আর। এখানে ক্যাপিটাল এম হলো টোটাল মাস অফ দ্য সিস্টেম আর মিউ হলো রিলেটিভ রিডিউসড মাস। তাহলে টোটাল এনার্জিটা আমরা ক্যালকুলেট করতে পারলাম। নেক্সট আমরা যেটা ক্যালকুলেট করব ইভলিউশন পিরিয়ড বা টাইম পিরিয়ড। টু বডি প্রবলেমের জন্য যখন আমরা টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করছি তখন আমরা একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমরা ইন্টারনাল এনার্জির যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটাতে পেয়েছিলাম মাইনাস অফ জি ক্যাপিটাল এম মিউ বাই আর, এবং কাইনেটিক এনার্জি যেটা পেয়েছিলাম সেটা আরও ইন্টারেস্টিং হাফ অফ মিউ ভি স্কোয়ার। খেয়াল করো এখানে কোনো টোটাল এনার্জি মাসের টার্মস নেই, এখানে যেটা আছে পুরোটাই রিডিউসড মাস, মিউ এখানে রিডিউসড মাস m1 m2 বাই m1 প্লাস m2। তাহলে রিডিউসড মাসের রেসপেক্টে আমরা যেটা পাচ্ছি কাইনেটিক এনার্জি, এবং ইন্টারনাল এনার্জি বা পোটেনশিয়াল এনার্জিটা আমরা পেয়েছি জি এম মিউ বাই আর। পুরো ব্যাপারটাকে আমরা যদি এরকমভাবে দেখি, একটা প্যারালাল একটা পিকচার, যে এম একটা হেভি মাস তাকে সেন্টার করে রোটেট করছে একটা ছোটো মাস যেটা কিনা স্মল ই। তাহলে এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ফর্মুলা কী আসতো, একই রকম আসতো জি ক্যাপিটাল এম মিউ বাই আর। আর কাইনেটিক এনার্জি কী আসতো, এটা রোটেট করছে, তাহলে কাইনেটিক এনার্জি কী আসতো, কাইনেটিক এনার্জি আসতো হাফ অফ মিউ ভি স্কোয়ার। তাহলে টু বডি সিস্টেমকে সেন্টার ও মাসের রেসপেক্টে, যেটাকে বাইনারি সিস্টেম আমরা বলছিলাম, তো সেটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে জাস্ট এইভাবে। এটা একটা প্যারালাল পিকচার যেখানে আমরা দেখছি কি যে হেভি এম মাস তাকে সেন্টার করে রোটেট করছে মিউ স্মলার একটা পার্টিকেল। তো এটাকে আমরা এটা প্যারালালি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। তার এখান থেকে আমরা যেটা বার করব সেটা হচ্ছে রিভলিউশন অফ পিরিয়ড বা টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করব, টাইম পিরিয়ড ক্যালকুলেট করব। তাহলে এখানে ফোর্সটা ক্যালকুলেট করতে হবে এট ফার্স্ট। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কী আসছে জি m1 m2 বাই আর স্কোয়ার। এটাকে আমরা লিখতে পাচ্ছি জি m1 m2 বাই m1 প্লাস অফ m2 মাল্টিপ্লাই বাই m1 প্লাস অফ m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার।
তো এটাকে আমরা রিডিউসড মাসের রেসপেক্টে লিখতে পারবো জি মিউ, আর এটাকে লিখছি টোটাল মাস ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এটা গেল ফোর্স, এটা সেন্ট্রিপিটাল ফোর্স গ্র্যাভিটির জন্য আসছে। তাহলে টোটাল মাস তাকে সেন্টার করে রোটেট করছে মিউ, স্মলার মাস যেটা রোটেট করছে, তার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা ক্যালকুলেট করলাম জি ক্যাপিটাল এম মিউ বাই আর স্কোয়ার। আর সেন্ট্রিফিউগাল ফোর্স কি আসবে? সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা পাবো তাহলে মিউ ভি স্কোয়ার বাই আর। তাহলে দুটো যদি ইকুয়াল করি তাহলে সেখান থেকে আমি ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি। তাহলে ভেলোসিটি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি জি ক্যাপিটাল এম বাই আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হচ্ছে? রুট ওভার অফ জি ক্যাপিটাল এম বাই আর। তাহলে রিলেটিভ ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করতে পারছি। রিলেটিভ ভেলোসিটিটা কী আসছে? টোটাল মাসের ওপর ডিপেন্ড করছে আর রেডিয়াসের ওপর ডিপেন্ড করছে। এটাকে লেখা যায় জি এম ওয়ান প্লাস এম টু বাই আর। টোটাল মাসের ওপর ডিপেন্ড করছে, রিলেটিভ ভেলোসিটিটা কিন্তু রিডিউসড মাসের ওপর ডিপেন্ড করছে না। এবার যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে টাইম পিরিয়ড, তাহলে আমরা কি জানি যখন কোনো বডি রোটেট করে তখন টোটাল টাইম ক্যাপিটাল টি ইজ ইকাল টু 2 পাই আর বাই ভি, 2 পাই আর বাই ভি। তো ভি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এটা পুট করতে পারি 2 পাই বাই ভি ইন্টু আর, দ্যাট ইজ 2 পাই রুট ওভার অফ জি এম বাই আর ইন্টু আর। তো এটা থেকে আমরা কি পাচ্ছি? 2 পাই বাই রুট ওভার অফ জি এম আর আর টু দি পাওয়ার 3/2, আর টু দি পাওয়ার 3/2। দ্যাট ওটা টাইম পিরিয়ড বা ইভলিউশন পিরিয়ড, সেটা আমরা কি পেলাম? টি দ্যাট ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2 or টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এটাই হচ্ছে কেপলারের ল। টাইম পিরিয়ডের সাথে রেডিয়াস, রোটেশনের যে রেডিয়াস, সেই রেডিয়াসের রিলেশনটা আমরা পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারবো, দুটো স্টারের টাইম পিরিয়ড ক্যালকুলেট, বাইনারি স্টারের ক্যালকুলেট করতে পারবো এবং তাদের কম্পেয়ারও করতে পারবো। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটগুলো। ফান্ডামেন্টাল ইউনিট, তো ফিজিক্সে নর্মালি আমরা সিজিএস এবং এসআই ইউনিটটা ইউজ করে থাকি। তো সিজিএস এবং এসআই ইউনিটে মাস, লেন্থ এবং টাইমের ইউনিটগুলো আমাদের জানা আছে। মাসের জন্য কি হয়? মাসের জন্য এসআইতে হচ্ছে কেজি আর সিজিএসে হচ্ছে গ্রাম। লেন্থের জন্য কি আসছে? লেন্থের জন্য সিজিএস ইউনিট আসছে সেন্টিমিটার, এসআই ইউনিট হলো মিটার। টাইমের একটাই ইউনিট সেকেন্ড। কিন্তু অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে। অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে আমরা লার্জ স্কেলে কাজ করছি, যেহেতু লার্জ স্কেলে কাজ করছি তাহলে আমরা যদি গ্রাম বা কেজি ইউনিটটাকে ইউজ করি তাহলে স্কেলটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক বড় ডিজিট নিয়ে কাজ করতে হবে। সেই জন্য আমাদের অ্যাস্ট্রোনমির জন্য সমস্ত ইউনিটগুলো আমরা চেঞ্জ করব। তো এখন আমরা পড়বো যেটা মাস স্কেল। মাসের স্কেল কী হবে? অ্যাস্ট্রোনমির জন্য মাসের কি স্কেল আমরা ইউজ করব। তো অ্যাস্ট্রোনমির জন্য সূর্যের মাসটাকে স্ট্যান্ডার্ড মাস বলে ধরে নেওয়া হয়। মাস অফ সান, মাস অফ সানকে আমরা এই সিম্বল দিয়ে লিখি ক্যাপিটাল এম, মাঝখানে একটা ফুটকি। তাহলে মাস অফ সানকে আমরা এভাবে লিখছি। এটার ভ্যালু কী হবে? এটার ভ্যালু হবে 1.99 ইন্টু 10⁻30 কেজি। তাহলে এটাকেই আমরা ইউনিট হিসেবে ধরছি। তাহলে বাকি যে কোনো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, সেটা গ্যালাক্সি হোক, সেটা নেবুলা হোক কিংবা ক্লাস্টার্স হোক, তাকে আমরা সানের মাসের রেসপেক্টে ক্যালকুলেট করব।
কিভাবে? যেরকম আমাদের সবচেয়ে নিয়ারেস্ট যে স্টার রয়েছে তার নাম হলো সিরিয়াস। সিরিয়াসের মাস কত? সিরিয়াসের মাসকে আমরা বলছি যে 2.06 নিয়ার ইকুয়াল টু 2.06 অফ 2.06 টাইম অফ সানের মাস, মানে সানের মাসের 2.06 টাইম সিরিয়াসের মাস। ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করব। যদি আমরা দেখি যে আমাদের একটা টিপিক্যাল গ্যালাক্সি, একটা গ্যালাক্সির মাস কত হতে পারে, কতটা হেভি হতে পারে। একটা টিপিক্যাল গ্যালাক্সির মাস হতে পারে, মাস অফ এ টিপিক্যাল গ্যালাক্সি মাস অফ এ টিপিক্যাল গ্যালাক্সি কত হতে পারে? 10⁻11 টাইমস অফ সান মাস, মানে সূর্যের মাসের চেয়ে 10⁻11 টাইমস বেশি হতে পারে একটা গ্যালাক্সির, একটা গ্যালাক্সির মাস। মানে ধরে নিতে পারো এখানে তোমরা যেখানে 10⁻10 নাম্বারস অফ সান স্টে করছে এই গ্যালাক্সির মধ্যে। এতটাই হেভিয়ার আর কি। আমাদের নিয়ারেস্ট যে ক্লাস্টার্সটা রয়েছে তার মাস হলো, তাকে বলা হয় গ্লোবিউল ক্লাস্টার্স, গ্লোবিউলার ক্লাস্টার্স, যার মাস কত? 10⁵ টাইমস অফ সান মাস। সূর্যের মাসের চেয়ে 10⁵ টাইমস বেশি। গ্লোবিউল ক্লাস্টার্সের মধ্যে যে সবচেয়ে বেশি ডেন্সড, আমরা টোটাল আমাদের ইউনিভার্সের মধ্যে এটা সবচেয়ে ডেন্সড ক্লাস্টার, মানে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্টার আছে। তো এটার মাস, টোটাল মাস যেটা, সেটা হচ্ছে সানের মাসের চেয়ে 10⁵ টাইমস বেশি। আমাদের ইউনিভার্সে যে স্টারগুলো রয়েছে তাদের প্রত্যেকের মাস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমাদের প্রত্যেকটা স্টারের যে মাস অফ এনি স্টার একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রয়েছে। সেটা কত? m গ্রেটার দেন 0.1 টাইমস অফ সান মাস এবং লেস দেন ইকুয়াল টু 20 টাইমস অফ সান মাস। তো সেটা আমরা পরে ডিসকাস করব যে কেন এটা এরকম হয়, যে মাসগুলো কেন 20 টাইমস এবং 0.1 টাইমসের মধ্যে থাকছে, লাই করে থাকছে। কিন্তু এদের ব্রাইটনেস এবং সাইজ অনেকটাই বড় সূর্যের চেয়ে, কিন্তু দেখা গেছে তাদের মাসটা 0.1 টাইমস অফ সান মাস থেকে 20 টাইমস অফ সান মাসের মধ্যেই থাকছে, ঘোরাফেরা করছে। তো নেক্সট আমরা যেটাতে যাব, ডিস্টেন্স অর লেন্থ স্কেল। তো লেন্থ মেজারমেন্টের জন্য অ্যাস্ট্রোনমিতে 3খানা ইউনিট রয়েছে। লেন্থ মেজারমেন্ট, তিনটে ইউনিট রয়েছে। সব থেকে স্মলার ইউনিট যেটা, সেটাকে আমরা বলছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সংক্ষেপে AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো সবচেয়ে স্মলার ইউনিট। ইন অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমিতে সবচেয়ে স্মলার ইউনিট হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ফর লেন্থের জন্য। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে ডিফাইন করা হয়েছে যে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ এবং সানের মধ্যে যে অ্যাভারেজ ডিস্টেন্স রয়েছে তাকেই বলা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু দ্য অ্যাভারেজ ডিস্টেন্স between
সান অ্যান্ড আর্থ। যদি এটাকে আমরা এসআই ইউনিটে ট্রান্সফার করি তাহলে হবে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নিয়ার ইকুয়াল টু এটা 1.5 ইন্টু 10⁻11 মিটার, 10⁻11 মিটার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু 10⁻11 মিটার। তাহলে এটা গেল অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ, সান অ্যান্ড আর্থের মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স। নেক্সট যে ইউনিটে আমরা যাচ্ছি সেটা এটা হচ্ছে একটু বড়, সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার। এটা হলো সেকেন্ড ইউনিট ফর লেন্থ স্কেল। লেন্থ স্কেলের সেকেন্ড ইউনিট হলো লাইট ইয়ার। লাইট ইয়ার এটাকে সংক্ষেপে লেখা হয় স্মল এল স্মল ওয়াই, লাইট ইয়ার। 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 1 light year is equal to velocity of light multiply by 1 year time। তার মানে কি দাঁড়ালো? তার মানে যেটা দাঁড়াচ্ছে লাইট 1 ইয়ারে যে পাথটা ট্রাভেল করে সেই পাথের যে লেন্থ সেটাকেই আমরা ধরে নিচ্ছি লাইট ইয়ার। এটা একটা লেন্থের স্কেল, লেন্থের ইউনিট। এটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের চেয়ে অনেকটাই লার্জ। তো এটা আমরা ক্যালকুলেট করছি 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড লাইটের ভেলোসিটি। আর 1 ইয়ার 365 ডেজ 24 আওয়ার মাল্টিপ্লাই বাই 16 মিনিট 60 সেকেন্ড। তাহলে এটা গেল 1 লাইট ইয়ার। তো এটার ভ্যালু যেটা আসে সেটা আসে 9.46 ইন্টু 10⁻15 মিটার, 15 মিটার। আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে কি আসে? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1.5 ইন্টু 10⁻11 মিটার। তো সুতরাং এটা হচ্ছে লাইট ইয়ার অনেকটাই লার্জ, এটা 10⁻5 অর্ডারের লার্জ। নেক্সট যেটা রয়েছে সেটা সবচেয়ে বড় ইউনিট লেন্থের জন্য, সেটাকে আমরা বলি পারসেক। পারসেক ইজ দ্য লার্জ ইউনিট ফর লেন্থ মেজারমেন্ট। পারসেকটাকে আমরা যেভাবে ক্যালকুলেট করব, পারসেক ফুল ফর্ম হলো প্যারালাক্স ইন সেকেন্ড। পারসেক এখানে দুটো টার্মস রয়েছে, ঠিক সেকেন্ড। প্যারাল্যাকটিক সেকেন্ড। সেকেন্ড এখানে এটা অ্যাঙ্গেল, এখানে সেকেন্ড বলতে টাইম নয়, সেকেন্ড এখানে অ্যাঙ্গেলকে বোঝানো হচ্ছে। প্যারাল্যাকটিক মানে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। জিনিসটা আসলে কি, পারসেক হলো, পারসেকের মেজারমেন্ট সবসময় করা হয় সোলার সিস্টেম থেকে। আমাদের সোলার সিস্টেমের সেন্টারে রয়েছে সান, আমরা আর্থে রয়েছি। তো ওই সান এবং আর্থ এদের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি আর্ক। এটাকে আর্ক ধরলে যে ডিস্টেন্সে গিয়ে 1 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি করছে সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি পারসেক। এটাকে যদি আমরা আর্ক বা বৃত্তচাপ ধরে নিই তাহলে এরা যে ডিস্টেন্সে গিয়ে 1 সেকেন্ড অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি 1 পারসেক। ধরে নিলাম যে ডি ডিস্টেন্সে গিয়ে 1 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি করছে। এটা সান আর এটা আর্থ। আর্থ এবং সানের যে ডিস্টেন্স সেটা হলো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে যদি আর্ক ধরে নিই তাহলে যে ডিস্টেন্সে গিয়ে 1 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে আমরা বলছি পারসেক। তাহলে এটাকে আমরা বলছি থিটা। ফ্রম দ্য ডেফিনেশন অফ থিটা, আর্ক বাই রেডিয়াস, রেডিয়াসটা এখানে ডি ডিস্টেন্স।
তাহলে ডি ইজ ইকুয়াল টু আর্ক বাই থিটা। এই থিটাকেই বলা হচ্ছে প্যারালাক্স। থিটাকে আমরা প্যারালাক্স, এটাকে অনেক সময় পি দিয়ে ডিনোট করা হয়, বিভিন্ন বইতে এটাকে পি দিয়ে ডিনোট করা হয়, আমি এটাকে থিটা দিয়ে ডিনোট করছি। থিটা মিন এখানে প্যারালাক্স। তাহলে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু আর্ক বাই থিটা। তো এখানে আর্ক কত? আর্ক হলো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর্ক মিন ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান, সেটা কত বলছি? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর থিটা কত? থিটা হলো 1 সেকেন্ড। তো এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মিন 1.5 ইন্টু 10⁻11 মিটার। আর 1 সেকেন্ড মিন পাই বাই 180 ইন্টু 60 ইন্টু 60, এত রেডিয়ান। তাহলে ডি এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? ডি ইজ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি 1.5 ইন্টু 10⁻11 হোল ডিভাইডেড বাই পাই বাই 180 ইন্টু 60 ইন্টু 60 মিটার। তাহলে এটা হলো পারসেকের মেজারমেন্ট। তো এটা থেকে আমরা পারসেকের ভ্যালুটা পেয়ে যাব। তো এভাবে যদি আমরা পারসেকের ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে ভ্যালুটা যেটা দাঁড়াবে নিয়ার ইকুয়াল টু 3.1 ইন্টু 10⁻16 মিটার। 10⁻16 মিটার। তাহলে 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.1 ইন্টু 10⁻16 মিটার। তাহলে আমরা কি পেলাম? 1 পারসেক, যেটাকে আমরা সংক্ষেপে লিখি পিসি, 3.1 ইন্টু 10⁻16 মিটার। 1 লাইট ইয়ার কি পেলাম? 9.46 ইন্টু 10⁻15 মিটার। আর 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে কি পেলাম? 1.5 ইন্টু 10⁻11 মিটার। তাহলে আমরা যেটা দেখছি কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের চেয়ে লাইট ইয়ার অনেকটাই লার্জ, এবং লাইট ইয়ারের চেয়ে পারসেক কিন্তু কাছাকাছি, প্রায় 10⁻16 আর 10⁻15, মানে অনেকটাই কাছাকাছি, সামান্য বেশি। তো এখন যদি আমরা রেশিও ক্যালকুলেট করি পারসেকের সাথে লাইট ইয়ারের, তাহলে পারসেকটা লার্জ, 1 পারসেক ডিভাইডেড বাই 1 লাইট ইয়ার। 1 পারসেক ডিভাইডেড বাই 1 লাইট ইয়ার, আই মিন 3.1 ইন্টু 10⁻16 মিটার ডিভাইডেড বাই 9.46 ইন্টু 10⁻15 মিটার। 3.1 ইন্টু 10⁻16 মিটার ডিভাইডেড বাই 9.46 ইন্টু 10⁻15 মিটার। তো এটা থেকে যেটা আমরা ভ্যালু পাচ্ছি সেটা হলো 3.26, নিয়ার ইকুয়াল টু। তো মানে 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 ইন্টু 1 লাইট ইয়ার। তাহলে 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। তাহলে এটা হলো পারসেকের সাথে লাইট ইয়ারের রিলেশন, মানে নিয়ার ইকুয়াল টু 3 টাইমস, 3 গুণের কাছাকাছি হচ্ছে। তাহলে পারসেকের সাথে আমরা পুরো লেন্থ স্কেলটা আমরা কমপ্লিট করলাম। এরপর যেটা রয়েছে আমাদের সেটা হলো টাইম স্কেল। টাইমটাকে কিভাবে ক্যালকুলেট করব? তো এসআই এবং সিজিএস ইউনিটে আমরা টাইমটা সেকেন্ড দিয়ে ক্যালকুলেট করি, তো তার চেয়েও বড় রয়েছে আমাদের কাছে, সেটা হলো আওয়ার অ্যান্ড মিনিট। কিন্তু দুটোই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে অনেকটাই স্মল, তাই আমরা নতুন একটা ইউনিট দিচ্ছি, সেটা হচ্ছে 1 ইয়ার। 1 ইয়ারকেই আমরা এখানে ইউনিট হিসেবে ধরে নিচ্ছি।
তাহলে টাইম স্কেলে 1 ইয়ারটাই হচ্ছে 1 ইউনিট টাইম স্কেল। টাইম স্কেলে আমরা যেটা কি পাচ্ছি 1 ইয়ার ইউনিট, তাহলে 1 ইয়ারের সাথে সিজিএস এবং এসআই ইউনিটের রিলেশনটা কী হবে? 1 ইয়ার মানে 365 ডেজ ইন্টু 24 আওয়ার ইন্টু 60 মিনিটস 60 সেকেন্ডস। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা যেটা পেয়ে যাব এসআই এবং সিজিএস ইউনিটের সাথে অ্যাস্ট্রোনমিক্যাল যেটা টাইমের ইউনিট তার রিলেশনটা আমরা পেয়ে যাবো এটা থেকে। তাহলে আমরা এখন যেটা শিখলাম সেটা হলো মাস, লেন্থ এবং টাইম, যে তিনটে বেসিক যে ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই তিনটে বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিকে কীভাবে ক্যালকুলেট করা যায় অ্যাস্ট্রোনমির জন্য, সেটা আমরা আজকে দেখলাম। এখন নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে লাইট মেজারমেন্ট করব, লাইটের ইন্টেন্সিটি মেজারমেন্ট করব এবং লুমিনোসিটি মেজারমেন্ট করব। পুরো অ্যাস্ট্রোনমিতে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্টারের লুমিনোসিটিকে মেজারমেন্ট করতে হবে অ্যাস্ট্রোনমিতে। তো স্টারের সারফেস থেকে যে রেডিয়েশন হচ্ছে সেই রেডিয়েশনটাকে ক্যালকুলেট করতে হবে, স্টারের ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হবে। তো এখন আমরা সেই কাজটা করব, মেজারমেন্ট অফ লুমিনোসিটি। লুমিনোসিটি অফ এ স্টার, লুমিনোসিটি অফ এ স্টার। লুমিনোসিটিকে আমরা এল দিয়ে ডিফাইন করি। এলকে কি বলছি? লুমিনোসিটি। লুমিনোসিটির ইউনিট কি? লুমিনোসিটির ইউনিট হলো জুল পার সেকেন্ড, এসআই ইউনিট জুল পার সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে? স্টারের সারফেস থেকে প্রত্যেক সেকেন্ডে যে অ্যামাউন্টের এনার্জি রেডিয়েট হচ্ছে তাকেই ডিফাইন করা হচ্ছে লুমিনোসিটি বলে। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লুমিনোসিটি? লুমিনোসিটি is the average emitted energy per second by a star. মানে একটা স্টার প্রত্যেক সেকেন্ডে যে অ্যামাউন্টের এনার্জি ইমিটেট করছে সেটাকে আমরা বলছি লুমিনোসিটি। তো সানের যে লুমিনোসিটি সেটাকে আমরা এই একই সিম্বল দিয়ে লিখছি, এল ডিভাইডেড বাই এল নট লিখে মাঝখানে একটা ডট। এটার ভ্যালু যেটা আসে 3.826 ইন্টু 10⁻26 জুল পার সেকেন্ড। তো লুমিনোসিটি অফ সান, এটাকে কি বলছি? লুমিনোসিটি অফ সান। সান, তাহলে সানের যে লুমিনোসিটি, এটা আবার অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লুমিনোসিটি। মানে পুরো লুমিনোসিটিকে আমরা সানের লুমিনোসিটির রেসপেক্টে রিপ্রেজেন্ট করব। যেভাবে মাসের ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম যে সব পুরোটাকেই সানের মাসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করছিলাম, একই রকমভাবে লুমিনোসিটিকে আমরা এখানে সানের লুমিনোসিটির রেসপেক্টে রিপ্রেজেন্ট করছি। তো সানের যে লুমিনোসিটি সেটাকে আমরা ক্যালকুলেট করলাম। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে রেডিয়েটিভ ফ্লাক্স। রেডিয়েটিভ ফ্লাক্স নতুন আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে বলছি রেডিয়েটিভ ফ্লাক্স। রেডিয়েটিভ ফ্লাক্স, আমরা ফ্লাক্স বলতে কি বুঝি? ইলেকট্রিক ফ্লাক্স আমরা দেখেছি, ম্যাগনেটিক ফ্লাক্স দেখেছি, ফিল্ড বাই ইউনিট এরিয়া ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে। এখানে যেটা পাচ্ছি এটাকে বলছি রেডিয়েটিভ ফ্লাক্স।
রেডিয়েটিভ ফ্লাক্স মানে কি? রেডিয়েশন পার ইউনিট এরিয়া। এটাকে আমরা এফ দিয়ে লিখছি এল বাই 4πr²। এটা যদি একটা স্টার হয়, স্টারের সেন্টার থেকে r ডিস্টেন্সে আমরা রেডিয়েটিভ ফ্লাক্স যখন ক্যালকুলেট করব, কিভাবে করব? উপরে থাকছে লুমিনোসিটি আর নিচে থাকছে 4πr², মানে টোটাল সারফেস এরিয়া। আর ডিস্টেন্সে গিয়ে যে সারফেস এরিয়া হচ্ছে, একটা ইমাজিনারি সার্কেল যদি আমরা ইমাজিন করি, তো তার যে সারফেসের যে এরিয়া সেটা হচ্ছে 4πr²। আর উপরে রয়েছে কি স্টারের লুমিনোসিটি। লুমিনোসিটি মিন এনার্জি পার ইউনিট টাইম। তাহলে রেডিয়েটিভ ফ্লাক্সের ডেফিনেশন কি হচ্ছে? এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। রেডিয়েটিভ ফ্লাক্স এফকে কীভাবে ডিফাইন করব? এনার্জি পার ইউনিট টাইম মানে লুমিনোসিটি, টাইম। আর 4πr² জন্য লিখছি কি? পার ইউনিট এরিয়া। তাহলে এটাকে আমরা রেডিয়েটিভ ফ্লাক্স বলে ডিফাইন করছি। তাহলে এটার ইউনিট কি হবে? ইউনিট হবে জুল পার সেকেন্ড মিটার স্কোয়ার। তাহলে এটা গেল আমার রেডিয়েটিভ ফ্লাক্সের ইউনিট। তো সানের যদি রেডিয়েটিভ ফ্লাক্স ক্যালকুলেট করি, তাহলে সানের রেডিয়েটিভ ফ্লাক্স কত আসবে? উপরে আসবে সানের লুমিনোসিটি। সানের লুমিনোসিটির ভ্যালু আমরা লিখছি 3.826 ইন্টু 10⁻26 হোল ডিভাইডেড বাই 4π। আর সান থেকে আর্থ, আমরা আর্থে আছি, তাহলে সান থেকে আর্থের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে 4π 1 AU স্কোয়ার। তাহলে AU-কে এখন মিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি 3.826 ইন্টু 10⁻26 ডিভাইডেড বাই 4π ইন্টু 1.5 ইন্টু 10⁻11 মিটার স্কোয়ার। তাহলে এটা গেল রেডিয়েটিভ ফ্লাক্স অফ সান। এটার ভ্যালু আছে 1.35 নিয়ার ইকুয়াল টু 10⁻³ SI ইউনিট। এসআই ইউনিট আমরা আগেই লিখেছিলাম যে জুল পার সেকেন্ড পার মিটার। তাহলে সানের যে রেডিয়েটিভ ফ্লাক্স, এটাকে আমরা বলছি সোলার কনস্ট্যান্ট। সোলার কনস্ট্যান্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সোলার কনস্ট্যান্ট। সানের যে রেডিয়েটিভ ফ্লাক্স, যখন আমরা আর্থ সারফেসে বসে ক্যালকুলেট করছি, কারণ রেডিয়েটিভ ফ্লাক্স সবসময় ডিপেন্ড করছে ডিস্টেন্সের ওপর, তাহলে অবশ্যই এটা আর্থের সারফেস থেকে যখন ক্যালকুলেট করা হচ্ছে রেডিয়েটিভ ফ্লাক্সটা, তো সেটাকে আমরা কি বলছি? সোলার কনস্ট্যান্ট। সোলার কনস্ট্যান্ট কি? সোলার কনস্ট্যান্ট হলো রেডিয়েটিভ ফ্লাক্স অফ সান on earth surface। তাহলে আর্থ সারফেস থেকে যখন আমরা রেডিয়েটিভ ফ্লাক্সটা ক্যালকুলেট করব সানের, তখন যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি সোলার কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 1.35 ইন্টু 10⁻³ জুল পার সেকেন্ড মিটার স্কোয়ার। তো নেক্সট যখন আমরা রেডিয়েটিভ ফ্লাক্সটা ক্যালকুলেট করব বাকি স্টার বা ক্লাস্টার্সের ক্ষেত্রে, তো তখন আমরা সোলার কনস্ট্যান্টের রেসপেক্টে সেটাকে রিপ্রেজেন্ট করব। তো নেক্সট দুটো স্টারের ক্ষেত্রে আমরা রেডিয়েটিভ ফ্লাক্সের কম্পেয়ার করব। দুটো ডিফারেন্ট স্টার ডিফারেন্ট পজিশানে রয়েছে, যাদের লুমিনোসিটি ডিফারেন্ট, তো তাদের জন্য আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে তাদের রেশিওটা, রেডিয়েটিভ ফ্লাক্সের রেশিও অফ টু
ratio of radiative flux of two different স্টার। তাহলে দুটো স্টারকে আমরা ডিফারেন্ট ধরে নিচ্ছি, তাহলে ডিফারেন্ট ধরে নিচ্ছে তো তাদের লুমিনোসিটি ডিফারেন্ট। ধরো অবজারভার এই ডিস্টেন্সে আছে, পি পয়েন্টে রয়েছে অবজারভার, এটা স্টার 1 এটা স্টার 2, তো এই ডিস্টেন্সটা হচ্ছে R1, এই ডিস্টেন্সটা R2, এটা লুমিনোসিটি L1, এটা লুমিনোসিটি L2, L1 অ্যান্ড L2। তাহলে এখান থেকে আমরা যদি রেডিয়েটিভ ফ্লাক্স ক্যালকুলেট করি, F1 ইজিক্যাল টু পাচ্ছি L1/4 পাই R1 স্কোয়ার, F2 ইজিক্যাল টু পাচ্ছি L2/4 পাই R2 স্কোয়ার। তাহলে অবজারভার কি ক্যালকুলেট করছে L1/4 পাই R1 স্কোয়ার অ্যান্ড F2 ইজিক্যাল টু L2/4 পাই R স্কোয়ার। অবজারভার ক্যালকুলেট করছে দুটো ডিফারেন্ট ডিস্টেন্স থেকে দুটো ডিফারেন্ট স্টারের রেডিয়েটিভ ফ্লাক্সটা ক্যালকুলেট করছে। যদি তাদের রেশিওটা আমরা ক্যালকুলেট করি তাহলে F1 ডিভাইডেড বাই F2, F1 ডিভাইডেড বাই F2, তাহলে আমরা কি পাচ্ছি L1/R1 স্কোয়ার মাল্টিপ্লাই বাই R2 স্কোয়ার বাই L2, R2 স্কোয়ার বাই L2। তাহলে F1/F2 ইজ ইকুয়াল টু L1/L2 R2 স্কোয়ার বাই R1। তাহলে দেখো যে রেডিয়েটিভ ফ্লাক্সের ক্ষেত্রে ডিস্টেন্সের সাথে রিলেশানটা কিন্তু রেসিপ্রোকাল রিলেশান, F1 আর এখানে রয়েছে R1, আর লুমিনোসিটির সাথে রিলেশানটা হচ্ছে ডিরেক্ট রিলেশান। তাহলে রেসিপ্রোকাল রিলেশান রয়েছে ডিস্টেন্সের সাথে, তার মানে ডিস্টেন্স যত বাড়বে ডিস্টেন্স যত বাড়বে তাহলে রেডিয়েটিভ ফ্লাক্স কিন্তু তত কমতে থাকবে, আর লুমিনোসিটি বাড়লে রেডিয়েটিভ ফ্লাক্স বাড়বে। যদি আমরা দুটো সেম লুমিনোসিটির স্টার ক্ষেত্রে তাদের কম্পেয়ার করি তাহলে L1 সেম লুমিনোসিটি, কেস 1 সেম লুমিনোসিটি, the luminosity equal, তাহলে আমরা কি পাচ্ছি L1 is equal to L2, L1 is equal to L2 পাচ্ছি। তাহলে F1/F2 is equal to আমরা কি পাচ্ছি R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, মানে অনলি সেটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে এবং সেখানে পুরোপুরি রিলেশানটাই রেসিপ্রোকাল, যেটা যত বেশি ডিস্টেন্সে আছে তার রেডিয়েটিভ ফ্লাক্স তত কমে যাবে। আর যদি সেম ডিস্টেন্স থেকে ক্যালকুলেট করতাম কিন্তু ডিফারেন্ট লুমিনোসিটি হতো তাহলে কি হতো, নেক্সট কেস হচ্ছে সেম ডিস্টেন্স, তাহলে সেম ডিস্টেন্স হলে কি হতো F1/F2 ইজ ইকুয়াল টু L1/L2। তার মানে কি দাঁড়ালো, যার লুমিনোসিটি যত হাই তার রেডিয়েটিভ ফ্লাক্স তত বেশি পেতাম। তো এটা থেকে প্রবলেম থাকতে পারে এক্সামে এবং প্রবলেম আসে ওই জায়গাটা থেকে। নেক্সট আমরা যেটা করছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা স্কেলের, অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ম্যাগনিটিউড স্কেল। ম্যাগনিটিউড স্কেল দিয়ে মূলত আমরা কি করি, ম্যাগনিটিউড স্কেলের রেসপেক্ট দিয়ে আমরা ওই স্টারের লুমিনোসিটি, ইন্টেন্সিটি এগুলোই মেজারমেন্ট করছি। কিন্তু ম্যাগনিটিউড স্কেল একটা রেসিপ্রোকাল স্কেল, যার ম্যাগনিটিউড ভ্যালু বেশি তার লাইটের ইন্টেন্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ লুমিনোসিটি সেটা হবে কম, রেসিপ্রোকাল রিলেশন ম্যাগনিটিউড স্কেলের সাথে। ম্যাগনিটিউড স্কেলকে আমরা কীভাবে ডিফাইন করছি, আমরা যেটা ডিফাইন করেছি আগে, রেডিয়েটিভ ফ্লাক্স F ইজ ইকাল টু লুমিনোসিটি বাই 4 পাই R স্কোয়ার। ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, ডিস্টেন্সের সাথে রেসিপ্রোকাল, ডিস্টেন্সের স্কোয়ারের সাথে রেসিপ্রোকাল রিলেশন রয়েছে আর লুমিনোসিটির সাথে ডিরেক্ট রিলেশন রয়েছে। তো এখন যদি ম্যাগনিটিউড স্কেলটাকে আমরা কীভাবে ডিফাইন করছি, ম্যাগনিটিউড স্কেলটাকে ডিফাইন করছি এইভাবে, ম্যাগনিটিউড স্কেলে যে নতুন কোয়ান্টিটিটাকে পাচ্ছি সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে পাচ্ছি সেটাকে আমরা M দিয়ে ডিনোট করছি।
একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি যার নাম হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। এই অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাপারেন্ট ম্যাগনিটিউড? অ্যাপারেন্ট ম্যাগনিটিউড ডেফিনেশন হচ্ছে কি, ভিজিবল স্টার brightness is different তো এই যে ব্রাইটনেসটা ডিফারেন্ট করা হচ্ছে, তো এই ব্রাইটনেসটাকেই আমরা বলছি কি নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটার নাম হচ্ছে ম্যাগনিটিউড। It have been classified in help of a parameter এই প্যারামিটারটাকেই বলা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। This parameter is called it apparent magnitude. তো অ্যাপারেন্ট টার্মটা থেকেই বোঝা যাচ্ছে যেটা কারোর রেসপেক্টে এটাকে মেজারমেন্ট করা হচ্ছে, ম্যাগনিটিউডটাকে। মানে আমরা যে ব্রাইটনেসটাকে মেজারমেন্ট করছি অন্য একটা স্টারের রেসপেক্টে মেজারমেন্ট করছি, ঠিক সে কারণেই অ্যাপারেন্ট টার্মটা এখানে চলে আসছে। এই প্যারামিটারটাকে আমরা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড বলছি। ম্যাগনিটিউডটা স্কেল, দুটো স্কেল রয়েছে, একটা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড স্কেল আর একটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাগনিটিউড স্কেল। তো প্রথমে আমরা যেটা করছি অ্যাপারেন্ট ম্যাগনিটিউড স্কেল, যেটা হচ্ছে দুটো স্টার তাদের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে ব্রাইটনেসের, একটা রেসপেক্টে আরেকটাকে ক্যালকুলেট করা হচ্ছে, সেই জন্যই অ্যাপারেন্ট টার্মটা চলে আসছে। তো এটাকে আমরা কীভাবে ডিফাইন করছি স্কেলটাকে? এটা একটা লগারিদমিক স্কেল, লগ স্কেল। ইট ইজ এ লগ স্কেল, log 10 বেস। আমরা ডিফাইন করছি log 10 বেস f মিন রেডিয়েটিভ ফ্লাক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ k ইন্টু m প্লাস c। এই k অ্যান্ড c এটা যে কোনো স্টারের ক্ষেত্রেই কিন্তু সেম। তাহলে দুটো ডিফারেন্ট স্টারের জন্য কি হবে? log 10 বেস f1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ k m1, ম্যাগনিটিউডটা আলাদা হবে, প্লাস c। এই ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করছে ব্রাইটনেস। log 10 বেস f2 ইজ ইকুয়াল টু মাইনাস অফ k অফ m2 প্লাস c। log 10 বেস f1 মাইনাস অফ log 10 বেস f2 ইজ ইকুয়াল টু আমরা যেটা কি পাচ্ছি মাইনাস অফ k অফ m1 প্লাস m1 মাইনাস অফ m2। তো m1 মাইনাস অফ m2 এটাকে আমরা বলছি অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। আর f1 f2 হলো এখানে যেটা, সেটা হলো রেডিয়েটিভ ফ্লাক্স আর ব্রাইটনেস, রেডিয়েটিভ ফ্লাক্স। তো অ্যাপারেন্ট ম্যাগনিটিউড স্মল m, এটা নর্মাল ভিজিবল স্টারের জন্য এটা ভ্যারি করে +1 থেকে -1 এর মধ্যে। যেগুলো খালি চোখে দেখা যায় যেসব স্টারগুলোকে, তার জন্য অ্যাপারেন্ট ম্যাগনিটিউড ভ্যারি করে +1 থেকে -1 এর মধ্যে। এটা মনে রাখতে হবে যার অ্যাপারেন্ট ম্যাগনিটিউড যত বেশি, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 6, যত বেশি তার রেডিয়েটিভ ফ্লাক্স তত কম।
রেডিয়েটিভ ফ্লাক্স স্মলার ভ্যালু, আর যার অ্যাপারেন্ট ভ্যালু ম্যাগনিটিউড যত কম তার রেডিয়েটিভ ফ্লাক্স তত বেশি, মানে রেসিপ্রোকাল রিলেশন। আমরা আগেই বলেছিলাম যে এটা রেসিপ্রোকাল রিলেশনে রয়েছে, এখানে একটা মাইনাস সাইন রয়েছে, এটা রেসিপ্রোকাল রিলেশন। হায়ার ভ্যালু, তো রিলেশনটা থেকে আমরা যেটা পাচ্ছি কি, যে লগ 10 বেস f1 বাই f2 log 10 base f1 divided by f2 is equal to minus of k into m1 minus of m2, or f1 by f2 is equal to পাচ্ছি 10 to the power minus of k m1 minus of m2, m1 minus of m2। তো এখন আমাদের কে ক্যালকুলেট করতে হবে। কে ক্যালকুলেট করার জন্য আমরা একটা ডেফিনেশন ধরে নিচ্ছি যে f1 এর চেয়ে f2 10 টাইমস বেশি, f1 গ্রেটার দেন f2 এবং কতটা 10 টাইমস বেশি। f1 equal to of f2, আর তাদের ম্যাগনিটিউডের ডিফারেন্স কত? ম্যাগনিটিউডের ডিফারেন্সকে আমরা ধরে নিচ্ছি 5। তাহলে কে এর ডেফিনেশন কি হচ্ছে? যখন ম্যাগনিটিউডের ডিফারেন্স 5, রেডিয়েটিভ ফ্লাক্স 10 টাইমস বেশি, তখন আমরা কে ডিফাইন করছি। According to definition of International Astronomical Unit, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে আমরা নিচ্ছি ম্যাগনিটিউডের যে ডিফারেন্স between two star magnitude apparent magnitude, difference between the apparent magnitude of two star is equal to 5, আর রেডিয়েটিভ ফ্লাক্স 10 টাইমস, f1 10 মাল্টিপ্লাই বাই f2। তাহলে এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, f1 বাই f2 is equal to 10 to the power k m2 minus of m1 is equal to 10 to the power k into 5, আর এটা দিয়ে কি পাচ্ছি? এটা থেকে পাচ্ছি 10, তাহলে 10 is equal to 10 to the power k into 5। সরি, এই ডেফিনেশনটা হবে 100 টাইমস। তাহলে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5k। সো 5k ইজ ইকুয়াল টু 2, k ইজ ইকুয়াল টু 2/5 ইজ ইকুয়াল টু 0.4। তাহলে কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এটা 100 টাইমস হবে, এটা কারেক্ট করে নিও তোমরা, 100 টাইমস হবে।
100 টাইমস বেশি হবে। তাহলে পুরো রিলেশনটা কি দাঁড়ালো, f1 বাই f2 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0.4 ইন্টু m2 মাইনাস অফ m1। এটা গেল অ্যাপারেন্ট ম্যাগনিটিউড আর এটা হলো রেডিয়েটিভ ফ্লাক্সের রেশিও। তো নেক্সট এটা দিয়ে আমরা একটা প্রবলেম করতে পারি এখন। এক্সাম্পল একটা প্রবলেম সলভ করা যাক। প্রবলেমটা বলছে কি, ক্যালকুলেট দ্য রেশিও of flux received from two star, দুটো ডিফারেন্ট স্টার, প্রথমেই বলেছি দুটো ডিফারেন্ট স্টার আসবে এখানে, টু স্টার, হুইচ apparent magnitude difference is apparent magnitude difference is 2.5। তার মানে এখানে কি দেওয়া রয়েছে, m2 minus of m1 is equal to 2.5 দেওয়া রয়েছে। তাহলে f1 by f2 that is 10 to the power 0.4 into 2.5, I mean 10। তাহলে রেশিওটা আমরা এখান থেকে পেয়ে গেলাম 10 টাইমস বেশি। এরকম ছোটোখাটো প্রবলেম তোমাদের এক্সামে থাকবে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড থেকে। নেক্সট আমরা যেটা যাব সেটা হলো অ্যাবসলিউট ম্যাগনিটিউড। Absolute magnitude, absolute magnitude। তো যে কোনো অ্যাবসলিউট স্কেলের ক্ষেত্রে কি করা হয়, একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরে নেওয়া হয়। তো এখানেও ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের নির্দেশ অনুসারে ডিস্টেন্সটা যখন 10 পারসেক হয়, তো সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি, অ্যাবসলিউট ডিস্টেন্স। 10 পারসেক ডিস্টেন্সটাকে আমরা বলছি অ্যাবসলিউট ডিস্টেন্স। তো সেই ডিস্টেন্সটাকে ধরে নিয়ে সেই ডিস্টেন্সে কোনো স্টারকে যদি রেখে আসা হয়, তো সেই স্টারের যে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, তো সেই অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটাকে আমরা বলছি অ্যাবসলিউট ম্যাগনিটিউড। তাহলে অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা কী হলো, অ্যাপারেন্ট ম্যাগনিটিউডটাই অ্যাবসলিউট ম্যাগনিটিউড, কিন্তু যখন ডিস্টেন্সটা হচ্ছে 10 পারসেক, মানে একটা স্টারকে প্রথমে 10 পারসেক ডিস্টেন্সে রেখে তার একবার রেডিয়েটিভ ফ্লাক্স ক্যালকুলেট করলাম, আর নেক্সট যে কোনো আরবিটারি ডিস্টেন্সে রেখে তার আরেকবার রেডিয়েটিভ ফ্লাক্স ক্যালকুলেট করলাম। তো এই যে রেডিয়েটিভ ফ্লাক্সের যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট ম্যাগনিটিউড। তাহলে একটা কেসে আমরা কি করছি, সেটাকে 10 পারসেক ডিস্টেন্সে রাখছি। আমরা কি ডিফাইন করেছি যে এফ ইজিক্যাল টু লুমিনোসিটি বাই 4 পাই আর, আর এখানে আমি ডি নিচ্ছি, ডি দিয়ে লিখছি আর ডি স্কোয়ার। তো প্রথমে যেটা করছি কি, 10 পারসেক ডিস্টেন্স মানে অ্যাবসলিউট ডিস্টেন্স, যেটা 10 পারসেক ডিস্টেন্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের নাম অনুসারে সেটা হচ্ছে অ্যাবসলিউট ডিস্টেন্স। তাহলে এফ সাফিক্সে 10 লিখছি আমরা, সেটা হচ্ছে এল বাই 4 পাই 10 পারসেকের স্কোয়ার। আর নেক্সট যে কোনো আরবিটারি ডিস্টেন্স, তো সেই আরবিটারি ডিস্টেন্সকে আমরা লিখছি এফ সাফিক্স আর, যে কোনো আরবিটারি ডিস্টেন্স। ওই একই স্টারকে যদি রাখা হয় তাহলে তার লুমিনোসিটি সেম থাকবে এল, শুধু খালি ডিস্টেন্সটা চেঞ্জ হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে এবার যদি এদের আমরা রেশিওটা ক্যালকুলেট করি, তাহলে এফ 10 বাই এফ অফ আর, দ্যাট ইজ আর স্কোয়ার বাই 10 স্কোয়ার, আর স্কোয়ার বাই 10 স্কোয়ার। আর অ্যাবসলিউট এর ডেফিনেশন কী ছিল,
অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের ডেফিনেশন কী ছিল? অ্যাপারেন্ট ম্যাগনিটিউড ডেফিনেশন ছিল যে এফ ইজ ইকুয়াল টু লগ 10 বেস এফ ইজ ইকুয়াল টু ছিল মাইনাস অফ কে এম, এম মানে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড, মাইনাস প্লাস অফ সি, এটা ছিল। তাহলে সেই ডেফিনেশন যদি আমরা ইউজ করি, সেটা থেকে যেটা পাবো একই রকমভাবে লগ 10 এটাকে তখন আমরা ক্যাপিটাল এম দিচ্ছি, অ্যাবসলিউট ডিস্টেন্সে ক্যাপিটাল এম হয়ে যাচ্ছে, ক্যাপিটাল এম প্লাস সি। আর একটা হচ্ছে আরবিটারি যে কোনো ডিস্টেন্স, আরবিটারি ডিস্টেন্স এফ সাফিক্স আর মাইনাস অফ কে, এটা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড প্লাস সি, তাহলে এখান থেকে রেশিওটা পেয়ে যাব আগের মতো। তো রেশিওটা আমরা কি পাবো? এই রেশিওটা পাবো F10 বাই এফ আর 10 টু দি পাওয়ার 0.4, এটাই অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের ডেফিনেশন থেকে পাচ্ছি 10.4 স্মল এম মাইনাস অফ ক্যাপিটাল এম, স্মল এম মাইনাস অফ ক্যাপিটাল এম। তো দুটো ইকুয়েশনকে আমরা এখন ইকুয়াল করে দিতে পারি। তো এটা কী পাচ্ছি? 10 টু দি পাওয়ার 0.4 স্মল এম মাইনাস অফ ক্যাপিটাল এম। তাহলে এটা গেল অ্যাবসলিউট স্কেলে রিপ্রেজেন্টেশন। তো অ্যাবসলিউট স্কেলে রিপ্রেজেন্টেশনে এখান থেকে আমাদের ক্যাপিটাল এমটাকে ক্যালকুলেট করতে হবে। ক্যাপিটাল এমটাই হলো অ্যাবসলিউট ম্যাগনিটিউড কোনো স্টারের। তাহলে আমরা কি পাচ্ছি? 10 টু দি পাওয়ার 0.4 এম মাইনাস অফ ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু F10 বাই এফ আর, F10 বাই এফ আর। এবার যদি আমরা লগ নিই তাহলে 0.4 এম মাইনাস অফ ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু log 10 বেস F10 বাই এফ আর, F10 বাই এফ আর। তাহলে স্মল এম মাইনাস অফ ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 1 বাই 0.4 log 10 বেস F10 বাই এফ অফ আর। তাহলে এটা পেয়ে যাচ্ছি। এটার ভ্যালু কি আসবে? এটার ভ্যালু যদি এখন পুট করি বাই 0.4 log 10 বেস, এটার ভ্যালু কি ছিল? ডি বাই 10, ডি বাই 10 স্কোয়ার ছিল। খেয়াল করো, এর আগে আমরা লিখেছিলাম F10 বাই এফ অফ আর ডি বাই 10, দুটো ডিস্টেন্সের রেশিও, ডি আরবিটারি ডিস্টেন্স আর 10 এখানে 10 পারসেক ডিস্টেন্স, তাদের রেশিও। তাহলে সেটা আমরা পুট করে দিলাম। তো সেটা দিয়ে কি পাচ্ছি? এখান থেকে দুইটা বেরিয়ে আসছে বাইরে, 2 বাই 0.4 log 10 বেস ডি মাইনাস অফ log 10 বেস 10। তাহলে অ্যাবসলিউট ম্যাগনিটিউডটাকে আমরা কি পাচ্ছি? স্মল এম মাইনাস অফ অ্যাবসলিউট ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু পেলাম 5 ইন্টু log 10 বেস ডি মাইনাস অফ 5 log 10 বেস 10 ইকুয়াল টু 1। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে অ্যাবসলিউট স্কেলটাকে কীভাবে ডিফাইন করা হলো। স্মল এম অ্যাপারেন্ট ম্যাগনিটিউড মাইনাস ক্যাপিটাল এম অ্যাবসলিউট ম্যাগনিটিউড ইন্টু 5 ইন্টু 10 বেস ডি মাইনাস অফ 5। এই ডি মানে ডিস্টেন্স, যে ডিস্টেন্সে স্টারটাকে রাখা হয়েছে, সেই ডিস্টেন্স থেকে তার অ্যাবসলিউট ম্যাগনিটিউড কী হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করলাম। অ্যাবসলিউট ম্যাগনিটিউডের ওপর কোশ্চেন থাকবে এক্সামে, অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের উপর কোশ্চেন থাকবে, পারসেক ক্যালকুলেশনের উপর কোশ্চেন থাকবে। তো নেক্সট কোশ্চেনগুলো আমরা তোমাদের শেয়ার করে দেবো। নেক্সট একটা প্রবলেম করব পারসেক ক্যালকুলেশন।
পারসেকের একটা প্রবলেম করব। নেক্সট ডেটা আমরা এই আর যে ক্লাসটা হলো এই ক্লাসের ওপর প্রবলেমগুলো সলভ করব। এক্সাম্পল অফ পারসেক। এক্সাম্পল অফ পারসেক কোশ্চেনতে বলা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার সেপারেশন in apparent position of a star relative to distant star is অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 20 ডিগ্রি 15 মিনিট 18 সেকেন্ড। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ স্টার ফ্রম দ্য সান। কোশ্চেনটা হলো ক্যালকুলেট the distance of the star from sun। দেখো তোমাদের যেটা বলেছিলাম যে পারসেক সবসময় সান থেকে ক্যালকুলেট করা হয়, সান থেকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করা হয় কারণ সোলার সিস্টেমের সেন্টারে সান রয়েছে। তো আমরা যেটা সলভ করব কি প্যারালাক্স। প্যারালাক্স এটাকে আমরা পি দিয়ে ডিফাইন করেছিলাম, সেটা কি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিভাইডেড বাই ডি। ডি মিন ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা আমাদের ক্যালকুলেট করতে হবে সান থেকে, ওই সান থেকে স্টারের ক্যালকুলেশন, স্টারের ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। তো পুরো অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 20 ডিগ্রি 15 মিনিট 18 সেকেন্ড। এটা সান, এখানে স্টারটি রয়েছে, এই পুরো অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 20 ডিগ্রি 15 মিনিট 18 সেকেন্ড। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা চাই, যেটাকে আমরা প্যারালাক্স বলছি পি। তাহলে এখানে পি এর ভ্যালু কি হবে? পি এর ভ্যালু যেটা হবে 10 ডিগ্রি 7 মিনিট 39 সেকেন্ড। 10 ডিগ্রি 7 মিনিট 39 সেকেন্ড। এটা প্যারালাক্সটা আমরা পেয়ে গেলাম। এটাকে পুরোটাকে প্রথমে রেডিয়ানে ক্যালকুলেট করতে হবে। তাহলে রেডিয়ানে যদি ক্যালকুলেট করা যায়, প্রথমে ডিগ্রিতে করলে আসবে 10.1275 ডিগ্রি, আর রেডিয়ানে 0.17667 রেডিয়ান। তাহলে ডিস্টেন্সটা কীভাবে ক্যালকুলেট করব? তাহলে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিভাইডেড বাই প্যারালাক্স 0.17667। তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মিন 1.5 into 10 to the power 11 meter whole divided by 0.17667 meter। তাহলে এটা প্রথমে মিটার ইউনিটে পাচ্ছি, নেক্সট সেটা মিটার ইউনিটে আমরা যেটা পাচ্ছি 8.49 into 10 to the power 11 মিটার। এটা এসআই ইউনিটে হলো। এবার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে নিয়ে যেতে হবে। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে নিয়ে যেতে হলে এটাকে কী করতে হবে? ডি ইজ ইকাল টু 8.49 into 10 to the power 11 divided by 1.5 into 10 to the power 11।
অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এটা দিয়ে ডিভাইড করলে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ডিস্টেন্সটা পেয়ে যাব। তো এভাবে আরও প্রবলেম রয়েছে এই চ্যাপ্টারে, সেটা আমরা নেক্সট দিন ক্যালকুলেট করব। তো আমরা আমাদের সিলেবাসের যেটা একদম ফার্স্ট পার্টটা, আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট নিয়ে ডিসকাস করেছিলাম। আজ যেটা করলাম অ্যাস্ট্রোনমির ইউনিটগুলো নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ডিসকাস করব।